শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। দর্শক, আজ বিশ্ব আলোকচিত্র দিবস। আমরা জানি একটি মুহূর্ত হয়তো মাত্র কয়েক সেকেন্ডের, কিন্তু আলোকচিত্র সেই মুহূর্তটিকে ধরে রাখে বছরের পর বছর, কখনো বা শতাব্দীর পর শতাব্দী। সবার প্রতি অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। শুরু করছি আমাদের আজকের আয়োজন। 2 ঘন্টা জুড়েই আয়োজন রয়েছে, আর পুরো রাঙা সকাল পরিবারের সঙ্গে আছি কাজী রওশন সাকি এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকে। সাকি চমৎকার করে বলছিল আজকের এই বিশেষ দিনের কথা। ওর সাথে আসলে রেশটা রেখে আমিও বলতে চাই যে ব্যস্ত নাগরিক জীবনে আসলে মানুষ শুধু নিজের কাজগুলোই করে বা ঘরকন্যার কাজের বাইরে এই যে মুহূর্তগুলোকে যে ধরে রাখা যায় সেটাও কিন্তু চমৎকার একটা ব্যাপার। এবং আমি বলবো যে আসলে জীবনকে উপভোগ করতে গেলে যার যেটা ভালো লাগে সে সেটা করবে। কেউ গান শুনবে, কেউ বাঁশি বাজাবে, এভাবেই জীবন চলবে। একদমই তাই, একদমই তাই। এমন একজন অতিথি আজকে আমরা পেয়েছি। সাকি, শুভ সকাল জানাই আগে, তোমাকে কেমন আছো? আমি ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। চলো দর্শককে জানাই। একদমই একদমই। চলো দর্শককে জানাই কে আছেন। প্রিয় দর্শক, রাঙা সকালের আজকের অতিথি আলোকচিত্রী পিনু রহমান। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? ভালো আছি, আপনারা ভালো আছেন? জেনেও ভালো লাগছে। এই বিশেষ দিনে আপনাকে পেয়ে তো আমাদের আরো বেশি ভালো লাগছে, কারণ এই দিনটি সম্পর্কে আপনার কাছ থেকে শুনবো এবং আপনার পুরো জীবন সম্পর্কে শুনবো আমরা। একদম শুরুতে আপনার শৈশবে চলে যাই। আমার শৈশবের কথা যদি বলতে হয় তাহলে বাংলাদেশের 8-10টা মফস্বল শহরের মতো আমার চলে যেতে হবে আমার জন্মস্থান পিরোজপুর শহরে। সেখানেই মূলত আমার বেড়ে ওঠা এবং আমি ওখানে আমার স্কুল জীবন এবং কলেজ জীবন এই পিরোজপুরেই কেটেছে। আপনারা জানেন যে বাংলাদেশের দক্ষিণ এই অঞ্চলটি মূলত অনেকটা আমি বলি যে আমাদের বাংলাদেশের ভেনিসের মতো, অর্থাৎ এখানে ছোট ছোট খাল, প্রত্যেকটা বাড়ির সামনে একটা ছোট ছোট করে কুলকুল করে একটা খাল বয়ে গিয়ে আবার নদীর সাথে মিশেছে। তো এই যে প্রাকৃতিক অসাধারণ সৌন্দর্যমণ্ডিত দৃশ্যগুলোই কিন্তু আসলে আমাদের এই যে ছোটবেলা থেকে মনস্তত্ত্বে যে শৈল্পিক ভাবনাগুলো দাঁড় করিয়ে দেয়া, সেখানে একটা বড় ভূমিকা রেখেছে আর কি। একদমই তাই। আর এছাড়া যদি বলেন আমার যদি শৈশব বলতে আমার যদি ফটোগ্রাফির ইয়াটা বলেন তাহলে আসলে আমরা আরেকটু পরে যাই, কারণ দেখা যায় যে জীবনে শৈশব যখন শুরু হলো সেখানে আরো অনেকগুলো বিষয় থাকে। আপনার পরিবার, আপনার খেলাধুলা, শৈশবের সেই আপনি যে বলছিলেন খালগুলো, নদীগুলো, সেই যে বেড়ে ওঠা, একটু সেই জায়গাতেই থাকি। হ্যাঁ, তাহলে আমি যদি আমার সেই পিরোজপুর শহরের দিকেই ফিরে যাই, সেখানে আমি দেখতে পাবো যে আমার বাসার সামনেই ছিল একটা বিশাল মাঠ। আচ্ছা, যে মাঠটাকে আমাদের ছোটবেলায় আসলে তেপান্তরের মাঠের মতো মনে হতো, কারণ ছোটবেলায় আমরা যা কিছুই দেখি না কেন আমাদের কাছে বিশাল মনে হয়, বিশালতা এত অসাধারণভাবে আমাদের সামনে উপস্থাপিত হয়, আমাদের তখন অবাক হওয়ার ক্ষমতা থাকে অনেক বেশি, যেটা বড় হলে আমরা হারিয়ে ফেলি। আমরা শৈশবে ফিরে যেতে চাই ওই কারণেই, কারণ আমরা সবকিছুতে অবাক হতাম। তো সেরকম একটা অবাক করা মাঠ ছিল যেখানে আমরা সারা দিন খেলাধুলা করতাম, এবং দেখা গেছে যে সেই মাঠের পাশেই আবার ছিল একটা বড় ধরনের পুকুর। আমরা খেলে টেলে আমরা আমাদের খেলাধুলা শেষে ওখানে আবার ঝাঁপিয়ে পড়তাম ফুটবল নিয়ে। ওখানে সারাদিন দেখা যেত একটা খেলাধুলার পরে দীর্ঘ সময় ওখানে আমরা বলো না ছোটবেলায় ঝাপাঝাপি করে আবার বাড়ির দিকে ফিরে যেতাম। এছাড়া এর বাড়িতে ওর বাড়িতে বিভিন্ন ধরনের, যখন এই যে ফলের সিজনে আমরা বিভিন্ন ধরনের চুরি করেই খেতাম, এবং এই চুরিটা বেশ মজার ছিল। বন্ধু বান্ধব একসাথে, আজকে অমুকের আম গাছে, কালকে আরেকজনের জাম গাছে, এরকম দৌড়েই কিন্তু আমাদের শৈশবটা কেটেছে। এছাড়াও আমাদের পিরোজপুর শহরে একটা অসাধারণ নদী ছিল, এই নদীর নাম বলেশ্বর। একটা দীর্ঘ নদী, এখনো আছে, তবে নদীর আয়তন কিন্তু আগের মতো নেই। ওই যে বলে না যে চর পড়ে গেছে নদীতে, অনেকটাই ওরকম ভাবে তার নাব্যতা হারিয়েছে। বাট আমাদের শৈশব এই সমস্ত কারণেই কিন্তু অসাধারণ ছিল। এছাড়া আমাদের স্কুল বলেন বা কলেজ বলেন, সেটা কিন্তু আমাদের এই যান্ত্রিক শহরের 8-10টা স্কুল কলেজের মতো না। প্রত্যেকটা স্কুল কলেজই সামনে একটা বড় ধরনের মাঠ, তারপর আপনার গাছপালা, সবকিছু মিলে একটা অসাধারণ সময় আমরা কাটিয়ে এসেছি। একদমই তাই। আপনি যেমনটা বলছিলেন যে নদীতে বা পুকুরে ঝাপাঝাপির কথা, এই বাঁধ ভাঙা আনন্দের পরই যেটা আসে বাবা বা মায়ের বকুনি, এতক্ষণ কেন ছিলে সেখানে। একটু বাবা মার দিকে আসি। আচ্ছা, এবার যদি আমি এই দিকটাতে আসি, আসলে আমি আমার ব্যক্তিগতভাবে বলি, আমরা 2 ভাই। তো আমি একটু কম্পারেটিভলি ঘরকুনো স্বভাবের ছিলাম। আমি বেশিরভাগ সময় বই পড়তে পছন্দ করতাম। আমরা তখন আপনি যদি খেয়াল করে থাকেন যে বাংলাদেশের অধিকাংশ ছেলেমেয়েরাই, আমরা যদি 90-এর দশকের কথা বলি, আমরা কিন্তু সেবা প্রকাশনীর সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত। এখান থেকে আমরা প্রচুর বই
পেয়েছি নতুন নতুন, এবং আমরা ওই মফস্বলে বসে এই বইগুলো পড়েছি। তো বাবা মা হচ্ছে ওই পরীক্ষার সময় এইটা একটু পড়লে একটু বকা দিতেন, বাট বাদ বাকি সময়টা সাপোর্টই দিয়েছেন, কোনো সমস্যা হয়নি। আর আমি একটা জিনিস যেটা মনে করি যে আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করেছি সন্ধ্যার পরে বাইরে না থাকা। বাহ। আর সন্ধ্যার পরে আমি মানে আমাদের এক শ্রদ্ধেয় টিচার মানে স্যার একটা কথা বলতেন যে তোরা যাই করিস, হ্যাঁ, সন্ধ্যার পরে বাইরেটা থাকিস না, অন্তত ইন্টারমিডিয়েট পর্যন্ত, জি। তাহলে দেখবি যে জীবনটা একটু অন্যরকম হবে। সন্ধ্যার পরে বাইরে থাকলে মফস্বল শহরে তৎকালীন সময় এটা একটু অন্যভাবে দেখা হতো। তো এই কারণে হচ্ছে বাবা মার বকুনিটা একটু কম খেয়েছি। আর এছাড়া মোটামুটি আমি সব কাজেই সাপোর্ট পেয়েছি, এটা হয়তো আমি সৌভাগ্যবান বলি আর কি। তার মানে শিক্ষকদেরও বেশ বাধ্যই ছিলেন বলা যায়। অবশ্যই। আচ্ছা, তো আপনার সম্পর্কে ছোট্ট করে আমরা দর্শকদেরকে জানাবো, তারপর ফিরবো আপনার কাছে। মাসুক, তুমি জানাবো। নিশ্চয়ই। প্রিয় দর্শক, পিনু রহমান একজন বাংলাদেশি আলোকচিত্রী, সমালোচক এবং ব্যাংকার, যিনি আন্তর্জাতিক আলোকচিত্র অঙ্গনে তার স্বতন্ত্র কাজ এবং সাফল্যের জন্য পরিচিত। ছোটবেলা থেকেই ক্যামেরার প্রতি তার আগ্রহ তৈরি হয় নিজের চেষ্টায় এবং অভিজ্ঞ আলোকচিত্রীদের সহযোগিতায়। ফটোগ্রাফির কারিগরি এবং সৃজনশীল দিক আয়ত্ত করে তিনি মূলত মানুষের জীবন, সমাজ এবং বাস্তবতাকে কেন্দ্র করে জীবনধর্মী আলোকচিত্র এবং ফটো সাংবাদিকতায় কাজ করে আসছেন। 2019 সালে প্রথমবার বিশ্ব আলোকচিত্র কাপ প্রতিযোগিতায় অংশ নিয়ে বেস্ট অফ নেশন বাংলাদেশ পুরস্কার অর্জন করেন এবং তার শৈশব হারানোর গল্প শিরোনামের ছবিটি আন্তর্জাতিক স্বীকৃতি পায়। পরবর্তীতে প্যারিস আলোকচিত্র পুরস্কারে একই বিষয়ভিত্তিক ফটো স্টোরির জন্য পুরস্কৃত হওয়া এবং বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ গণমাধ্যম এবং আন্তর্জাতিক প্রদর্শনীতে তার কাজ প্রকাশ এবং প্রদর্শিত হওয়া তার কাজের বিস্তৃত স্বীকৃতির প্রমাণ। 2025 সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক আলোকচিত্র অলিম্পিয়াডে অ্যাকসেন্ট বিভাগে স্বর্ণপদক অর্জনের পাশাপাশি 2026 সালে সনি বিশ্ব আলোকচিত্র পুরস্কারে জীবনের বুনন ছবির জন্য পুরস্কার লাভ করেন তিনি। সম্প্রতি সিয়েনা আন্তর্জাতিক আলোকচিত্র পুরস্কার 2026 এবং সৃজনশীল আলোকচিত্র পুরস্কার 2026-এ তার কাজ স্বীকৃতি লাভ করেছে। ব্যাংকিং পেশার পাশাপাশি আলোকচিত্রকে ভালোবাসা, মানুষের গল্পকে ক্যামেরায় তুলে ধরা এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে চলাই পিনু রহমানের পথ চলার অন্যতম বৈশিষ্ট্য। তাকে আমরা অল্প করে জানছিলাম, বিস্তারিত জানার জন্য আবারও ফিরে যাচ্ছি তার কাছে। শৈশবের স্মৃতিগুলো চমৎকার করে আপনি বলছেন, আমাদের শুনতে ভীষণ ভালো লাগছে এবং আমরা আরও শুনতে চাই যে এই যে শিক্ষকের বাধ্যগত ছাত্রটা, সে আসলে স্কুলে পড়াশোনায় কেমন ছিল বা পড়াশোনার পাশাপাশি আর কি কি করা হতো? আমি যদি আমার স্কুল জীবনে ফিরে যাই তাহলে আমি পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে ক্লাস 5 থেকে 10 পর্যন্ত পড়াশোনা করেছি। তো এখানে ওই যে কথাটা বললেন যে পড়াশোনায় কেমন ছিল, এখানে আসলে একটা হচ্ছে টুইস্ট, যেটা হচ্ছে যে আমি আসলে ক্লাস 5 থেকেই একদম ক্লাস 8 পর্যন্ত ফার্স্ট বয় ছিলাম। তো দেখা গেছে যে কারণে, সঙ্গত কারণে আমার প্রতি আসলে সমাজের, আমার আশপাশের সমাজের, আমার বাবা মার এক্সপেকটেশনটা একটু বেশিই ছিল। তো 8-10টা ছেলের মতো হচ্ছে যে আমি সারাক্ষণ যে একটা খেলাধুলা, এই সুযোগটা আমি আসলে নিজেই করে উঠতে পারিনি, কারণ আমাকে পড়াশোনায় বেশিরভাগ সময় মনোনিবেশ করতে হয়েছে। আমার যদি হচ্ছে বৈচিত্র্যময় জীবন বা আমার যদি হচ্ছে স্বাধীনতা বলেন, সেটা হচ্ছে আমার এই যে পাঠ্যপুস্তকের বাইরে আমি অসংখ্য রকমের বই পড়তাম। এটাই হচ্ছে আমার সব থেকে মানে আনন্দময় জীবনের একটা অংশ। এর পাশাপাশি আমি খেলাধুলাও করেছি, তবে সেটা এমন না যে হচ্ছে পড়াশোনার ক্ষতি করে বা এরকম কিছু না আর কি। তো এইটা ছিল হচ্ছে আমার স্কুল জীবন। এবং আমার শিক্ষকদের কথা আসলে বলতেই হয়, কারণ এক একজন শিক্ষক এক এক রকমের বৈশিষ্ট্যের ছিলেন এবং তারা আমাদের সেই সময়কার শিক্ষকরা, তাদের কথা না বললেই আসলে নয়, তারা আমাদের মনস্তত্ত্বে এমন ভূমিকা রেখেছেন, আজও আমরা মানে উঠতে বসতে তাদের কথাই হচ্ছে স্মরণ করি। হ্যাঁ, এছাড়াও হচ্ছে আমার কলেজ জীবনটা আসলে যদি বলেন, সেটা তো আসলে খুব সংক্ষিপ্ত একটা সময়। তখন আসলে অতটা বন্ধু বান্ধব হচ্ছে কলেজ জীবনে কিন্তু হয় না, এটা আমাদের সবারই জানা আর কি। এবং তখন আসলে ভবিষ্যৎ নির্মাণে আমরা এত বেশি মানে সেন্ট্রালাইজ করে থাকি নিজেদের চিন্তা ভাবনাকে, আসলে অন্য কোনো দিকে মনোযোগ দেওয়ার সুযোগ আসলে থাকে না। তো তারপর হচ্ছে বাবা মা হচ্ছে আমাকে যথেষ্ট সাপোর্ট দিয়েছেন, কারণ আমি পড়াশোনায় ভালো বা হচ্ছে এই বাসায় থাকার ফলে আমার অন্য ধরনের কোনো সমস্যায় পড়তে হয়নি আর কি। শুধু কি পড়াশোনাই করা হতো নাকি পাশাপাশি অন্য কিছু ভালো লাগতো? আমি আসলে অন্য অনেক কিছুই ভালো লাগতো, কিন্তু ভালো লাগলো, আমি একটা যে কথাটা বলেছি যে আমাদের সমাজে তখন আসলে ব্যাপারটা এরকম ছিল যে তোমার আগে এইম ইন লাইফটা সেট করতে হবে। হ্যাঁ, আমি ধরেন তখন থেকে প্রচন্ড মিউজিক শুনতে পছন্দ করতাম, প্রচন্ড গান শুনতে পছন্দ করতাম। ছোটবেলা থেকে আমি কিন্তু রবীন্দ্রসঙ্গীত প্রচন্ড ভাবে শুনেছি। হ্যাঁ, কিন্তু আমারও যে গাইতে ইচ্ছে হতো না তা না, কিন্তু ওই সুযোগটা কিন্তু হয়নি। আবার হচ্ছে ধরেন
আমি যে মানে চেষ্টাটা করেছি বা যে কাজটা বেশি ভালো করতে পেরেছি, যে আমি একটু লেখালেখি করতাম তখন থেকে, আচ্ছা। ছোটখাটো লেখালেখি করতাম এবং ওই যে পড়াশোনা করতাম বাইরের যে পাঠ্যপুস্তকের বাইরে, এইটা আমি পাগলের মতো হচ্ছে। ক ভাই বোন ছিলেন আপনারা? আমরা 2 ভাই। আচ্ছা, আপনি ছোট না বড়? আমি বড়। মানে এই যে শিল্প সাহিত্যের প্রতি একটু ভালো লাগা, বই পড়া, এবং যেটি বলছিলেন যে গান শুনতে বা গাইতেও ইচ্ছে করা, হ্যাঁ, সেটা মানে পরিবারের কাউকে কি এটা দেখেছেন নাকি একদম খুব নিজস্ব না, ভাবে আমার নিজের পুরো মধ্যে এটা? জিনিসটাই হচ্ছে নিজস্ব। আচ্ছা। আমি আমাদের সময়টাতে আসলে আমি এমন একটা ভার্সেটাইল বা বৈচিত্র্যময় পরিবেশের মধ্য দিয়ে বড় হয়েছি। আমার জন্মের পরে আমি যেই পরিবেশে ছিলাম সেখানে কিন্তু আসলে ইলেকট্রিসিটি ছিল না। আচ্ছা। তো আমাকে হচ্ছে সেই আপনার মানে আমি হারিকেনের যুগটাও দেখে এসেছি। তারপরে সিএফএল বাল্ব, তারপরে হচ্ছে আপনার এই যে কি বলে এলইডি বাল্ব, সবকিছুই দেখেছি। তো আমার ওই সময় সবচেয়ে মজার যে জিনিসটা ছিল সেটা হচ্ছে রেডিও। আচ্ছা। তখনও টেলিভিশনের ছোঁয়াও আসেনি বাসায়। তো আমি প্রচন্ড রকমের রেডিওর পোকা ছিলাম। রেডিওর এমন কোন অনুষ্ঠান নেই যা আমি শুনতাম না। তো ওই গানের কথা বলেন, কোনটা পল্লী গীতি, কোনটা ভাটিয়ালি, আর কোনটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, আমার মানে এই সেন্সটা গড়ে ওঠার পেছনে রেডিওর একটা অসাধারণ ভূমিকা তখন ছিল। এরপর তো টেলিভিশন আসে, সাদা কালো টেলিভিশন, তারপরে আস্তে আস্তে রঙিন টেলিভিশন। হ্যাঁ, এই জিনিসগুলোই কিন্তু আমাদের এই শিল্প সংস্কৃতি যে মনটা এটা তৈরি করে দিতে একটা বিশাল ভূমিকা রেখেছে। সত্যিই তাই। এবং আপনি আসলে এত সুন্দর একটা সময়ে বড় হয়েছেন, সেই সময় বড় হওয়াটা আসলে এমন হেলদি একটা জায়গায় যাবে, সেটাই স্বাভাবিক। একটু জানতে চাইবো যে ফটোগ্রাফি তো একটা পর্যায়ে এসে আপনার অনেক বেশি প্যাশনের জায়গা হলো, কিন্তু ছোটবেলা থেকে আসলে এই জিনিসগুলো একটু সুপ্ত অবস্থায় থাকে। আর আপনি যে সময়টার কথা বলছেন হারিকেনের যুগ, সে সময় আসলে ক্যামেরা হাতে পাওয়া মানে বিশাল একটা কিছু। একদম প্রথম যেদিন ক্যামেরা ধরেন ছোটবেলায়, বন্ধুর ক্যামেরা, আমরা যতদূর আপনাকে জেনেছি, একটু সেই গল্পটা শুনি। যেটা হচ্ছে যে আমরা যেখানে থাকতাম, আমরা মানে কয়েকটি পরিবার একসাথে বসবাস করতাম। তো এইখানে একটা পরিবারের হচ্ছে যিনি কর্তা ব্যক্তি, মানে আমার বন্ধুর বাবা, উনি বেশ কিছুদিন জাপানে ছিলেন। আচ্ছা। তো উনি ফেরার সময় একটা সম্ভবত ইয়াশিকা ক্যামেরা বা হোয়াটএভার একটা ক্যামেরা নিয়ে আসেন, এবং আমরা থাকে না পাড়ার মধ্যে বিভিন্ন ধরনের পিকনিক বা হচ্ছে ছোটখাটো উৎসব করি। তো সেখানে আমাদের ওই বন্ধুই হচ্ছে আপনার ওই ক্যামেরা দিয়ে আমাদের ছবি প্রথম তুললো। তখন আমরা দেখলাম যে আরে একটা অসাধারণ জিনিস, কারণ ক্যামেরার ফ্ল্যাশটা যখন জ্বলতো তখন আমরা যে যেখানেই থাকি না কেন মনে হয় আমার ছবি তোলা হচ্ছে, মানে ওই ফ্ল্যাশের ব্যাপ্তিটা। তো তখন এই প্রথম কিন্তু ক্যামেরার প্রতি একটা যে ভালো লাগা, যে এই পরবর্তীতে ছবিটা ওয়াশ করার পর দেখে আর কি সুন্দর চমৎকার, মানে এই যে একটা ভালো লাগা তখনই কিন্তু তৈরি হয়। আর এছাড়া হচ্ছে তখন তো আর আমার প্রথম ক্যামেরা ছিল না, কারণ আমাদের গল্পটা কিন্তু এরকম না। আমরা এখন যেমন শুনি যে উত্তরাধিকার সূত্রে, যেমন আমার সন্তান কিন্তু এখন চাইলে একটা বলতে পারবে যে বাবার ক্যামেরাটা নিয়ে আমি ঝাঁপিয়ে পড়েছি প্রথম ছবি তোলার জন্য, বাট আমাদের বাস্তবতা কিন্তু সেরকম ছিল না, যেহেতু সময়টাই সেরকম ছিল। আর যেহেতু ক্যামেরার প্রতি ভালো লাগা ছিল এবং ক্যামেরার প্রতি একটা আলাদা অ্যাট্রাকশন ছিল, সেই জন্য আমি যদি ওই ইতিহাসটা একটু বলি, সেক্ষেত্রে হচ্ছে যে আমি যখন এসএসসি পরীক্ষা দেই, এটা আমি প্রায়শই বলি বিভিন্ন অনুষ্ঠানে গেলে, যে হচ্ছে এসএসসি পরীক্ষার সময় আমাদের ওই কালচারে একটা বিষয় ছিল যে আমরা বিভিন্ন মানুষের কাছে, গুরুজনদের কাছ থেকে আমরা দোয়া নিতাম। তো দোয়াটা আমরা নিতাম, আর গুরুজনরা আমাদেরকে নিরাশ করতেন না, তারাও আমাদেরকে বিভিন্ন ধরনের ছোটখাটো উপহার দিতেন, নগদ টাকা থেকে শুরু করে। তো আমি সেখান থেকে বই কিনেছি, বাট আমি আলাদা করে হচ্ছে ৩,০০০ টাকার মতো জমা করে রেখেছি। এবং পরীক্ষা যেদিন শেষ হয় সেদিন আমি আমার বাবা মাকে রিকোয়েস্ট করি যে চল আমরা একটা ক্যামেরা কিনি, এবং তারা কিন্তু হচ্ছে এটাতে কোনো বাদ সাধেনি। তারা আমাদের পিরোজপুর শহর থেকে বরিশাল, তখন আমাদের বলা যায় যে রাজধানী, সেখানে আমরা চলে যাই, আমি ছোট ভাই সহ, এবং সেখানে গিয়ে আমরা একটা ইলেকট্রনিক্সের দোকান থেকে আমার প্রথম যে ক্যামেরাটা ইয়াশিকা, সেটা আমরা কিনে নিয়ে আসি, এবং সেটা নিয়ে অনেক জল্পনা কল্পনা এবং সেটা নিয়ে অনেক আবেগ উচ্ছ্বাস। এখনো সেই ক্যামেরাটি আছে আমার, যত্ন করে রাখা। বাহ, চমৎকার। মানে প্রথম ক্যামেরা, এটা তো আসলে সেটার অনুভূতিটাও আলাদা, এবং সেটার প্রতি যেহেতু আপনার দুর্বলতা ছিল, তখন কি আসলে কখনো ভেবেছিলেন মানে আলোকচিত্রী হব বা এই ক্যামেরাটাই একটা সময় নিজের লাইফ হয়ে যাবে, এরকম কোনো চিন্তা ভাবনা নিশ্চয়ই ছিল না? কখনোই ছিল না, কারণ আমি আসলে বেসিক্যালি আমি ব্যক্তিগতভাবে আমি আসলে কোনো কিছু প্ল্যান পরিকল্পনা করে আগাইনি বা আগাতেও পারি না। হ্যাঁ, আমি কখনো চিন্তাও করিনি যে ক্যামেরাটা আমাকে হচ্ছে
এই এতটুকু মানে এত সত্যিকার অর্থে একটা বিরাট সম্মান এনে দিয়েছে। কিন্তু তখন তো আমি ভাবিনি যে হচ্ছে এই ক্যামেরা দিয়ে আমি এই ধরনের ছবি তুলবো, কারণ তখন তো আমি বন্ধু বান্ধব এবং হচ্ছে আমার আশপাশের চারপাশের ছবি তুলতাম। এত বড় পরিসরে চিন্তা করার ক্ষমতাও তখন ছিল না বয়সের কিন্তু কারণে। পরিবারের বড় সন্তান তো আপনি, হ্যাঁ। বাবা মার তো একটা চাওয়া আছে, Right. কি চাইতেন তারা? আপনার মাইন্ডের সঙ্গে সেটা মিলতো কিনা? আসলে তারা চাইতেন যে আমি ডাক্তার হই, আচ্ছা। বাট আমার আসলে বেসিক্যালি হচ্ছে বিজ্ঞান খুব একটা ভালো লাগতো না। আচ্ছা। হ্যাঁ, বাট ওই যে প্রথমেই যে কোশ্চেনটা করেছিলেন আপনার পড়াশোনায় কেমন ছিল, তো একটা জেলা শহরে আপনি যখন দেখবেন যে সে একটা ছেলে স্কুলে ফার্স্ট হচ্ছে, তখন শুধু বাবা মার চাপ না, একটা মানে পারিপার্শ্বিক বা আশপাশ থেকে একটা চাপ আসে যে সমাজের তোমাকে চাপ ডাক্তার। যেটাকে বলে। আমাদের ওই সময়টা আপনি যেমন বললেন যে অসাধারণ একটা সময় পার করে আসছে, বাট তখন কিন্তু আমাদের মানে মনস্তত্ত্বটা এমন ছিল যে ছেলে ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে, তার মানে তাকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে হবে, এর বাইরে তার চিন্তা করার কোনো সুযোগ এটা নাই। অনেকখানি এখনো আছে। এখনো আছে, হ্যাঁ, বাংলাদেশের পার্সপেক্টিভে। হ্যাঁ। তো সেক্ষেত্রে আমারও ওভাবেই হচ্ছে মেন্টাল সেট আপ নিয়ে গড়ে উঠতে হয়েছে যে আমাকেও ডাক্তার হতে হবে। পরবর্তীতে আসলে সায়েন্সে পড়া হলো, আমি হচ্ছে ওখানে ইন্টারমিডিয়েট কমপ্লিট করে ঢাকাতে এসে কোচিং শুরু করলাম যে আমি মেডিকেল পরীক্ষা দিব। আচ্ছা। কিন্তু প্রথমবার আমার মেডিকেল হলো না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেলাম। তো ভর্তি হওয়ার পরে থাকে না যে পরের বার আবার পরীক্ষা দাও, কিন্তু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে যে বিষয়টা হয় যে কিছুদিন টিএসসি তে যাতায়াত করার পরে আমার কাছে মনে হলো আমার সামনে একটা অবারিত দুয়ার খুলে গেছে, একটা অন্য জগৎ, ভিন্ন জগৎ। এবং আমি মোটামুটি ফ্যামিলিকে বোঝাতে সক্ষম হই যে এখানেও ভালো করার সুযোগ আছে, আমি আর দ্বিতীয়বার পরীক্ষা দিতে চাই না। আচ্ছা। এবং আমি এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আমার যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস সেটা শুরু করি। সেখানে আমি ধরেন বাঁশি বাজানো শুরু করি, কবিতা পড়া শুরু করি। বাহ। টিএসসি কেন্দ্রিক যে সেখানে কোন activities। সাবজেক্টে আমি উদ্ভিদ বিজ্ঞানে পড়াশোনা করেছি। আচ্ছা। কার্জন হলে আমার শহীদুল্লাহ হল ছিল আমার হল। এই হলটাও আমার হচ্ছে বেড়ে ওঠার ক্ষেত্রে বিরাট ধরনের ভূমিকা রাখে, কারণ ইউনিভার্সিটিতে পড়ার পর যারা হচ্ছে হলে থাকে এরা হচ্ছে ধরেন এদের মন মানসিকতা একটু ডিফারেন্ট হয়, বিকজ অফ তারা বৈচিত্র্যময় একটা পরিবেশের মধ্যে বড় হয়। কারণ বিভিন্ন জেলা থেকে হচ্ছে ছেলেরা মেয়েরা এখানে আসে এবং তাদের সাথে কথোপকথনের ফলে বা তাদের কালচার হচ্ছে মানে আদান প্রদানের ফলে এখানে কিন্তু একটা অন্য রকমের বেড়ে ওঠার সুযোগ হয়। জি। তো সেখানে আমি এই কবিতা করার চেষ্টা করলাম, তারপরে বাঁশি বাজানোর চেষ্টা করলাম, এবং সবশেষে কিন্তু আমি ওই যে ক্যামেরাটা ছিল সেই ক্যামেরাটা দিয়ে ছবি তুলতাম, কিন্তু তখন আমি ভাবিনি যে আমার এই ক্যামেরাটাই হচ্ছে আমাকে হচ্ছে একটা মানে বলে না পিক করে, মানে বিভিন্ন জিনিস তো আমি চেষ্টার তো কোনো ত্রুটি নাই, নানা ধরনের চেষ্টা করছি, কিন্তু ফাইনালি হচ্ছে আমার এই ক্যামেরাই হচ্ছে আমাকে একটা ভালো অবস্থানে নিয়ে যেতে সাহায্য করে। সেটা কি সেই প্রথম ক্যামেরাটাই ছিল? না, তারপরে ওই ক্যামেরাটার পাশাপাশি দেখা গেছে যে তখন এসে বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে পরিচয় হলো, তাদের অনেক আরো আধুনিক ক্যামেরা ছিল, কিন্তু তারা কোনো একটা কারণে হচ্ছে তাদের ক্যামেরাটা যে কোনো প্রোগ্রামে আমার হাতেই দিয়ে দিত, আচ্ছা, এবং আমি মন দিয়ে ছবি তুলতাম। স্টিল নাও যদি দেখা যায় যে সব থেকে বেশি কালেকশন যদি কারো কাছে থাকে ওই সময়কার স্মৃতির, সেটা আমার কাছেই। পরবর্তীতে আপনি বিভিন্ন ধরনের কোর্সেরও চেষ্টা করেছেন এবং দারুণ একটা নাটকীয় ঘটনার মধ্য দিয়ে আসলে দামি একটা ক্যামেরা আপনার হাতে আসে। আমরা সেই দিকগুলোতে যাব, কিন্তু যেহেতু বিশ্ববিদ্যালয় জীবনের গল্প শুনছিলাম, বিশ্ববিদ্যালয় জীবনে আসলে এই যে সৃজনশীল কাজগুলোর সাথে যুক্ত হওয়া, এটার জন্য কি কোনো শিক্ষক বা কোনো বন্ধু এরকম কোনো মানুষের প্রভাব ছিল? আসলে এখানে অনেকের প্রভাবই ছিল, তো তার মধ্যে আমার যিনি এই মুহূর্তে আমার সন্তানদের মা, মানে আমার স্ত্রী, ওনার একটা বিশাল ভূমিকা আছে। কারণ উনি আমাকে সব কাজই হচ্ছে উৎসাহ দিয়েছেন। হ্যাঁ, আমি যদি বলি যে হচ্ছে আমি যখন কবিতায় চর্চা করতে গেলাম, তখন হচ্ছে আমার আসলে আমার মানে একটু বিক্ষিপ্ত থাকে, মানে আমার মন মানসিকতা, মানে এক সময় এক একটা জিনিস ভালো লেগে যায়। তো সেই আমাকে ইনফোর্স করলো যে যাও তুমি ওখানে গিয়ে দেখো না কি, মানে ওখানে একটু সময় দাও। তো এভাবে করে আমি কবিতাতে ওই জায়গাটাতে আমার দলটা ছিল হচ্ছে বৈকুণ্ঠ আবৃত্তিকা শিমুল মুস্তফার একটা স্বনামধন্য, ওখানে আমি 2 বছরের মতো কবিতা চর্চা করলাম। এবং এরপরে আমি হচ্ছে বাঁশির জন্য চারুকলার সামনে ঘন্টার পর ঘন্টা সন্ধ্যার পরে বসে থাকতাম, এবং ওখানে লাবু ভাই নামে একজন ভদ্রলোক বাঁশি বিক্রিও করেন এবং বাঁশি শিখান। তো একটা পর্যায়ে শিখতে শিখতে আমার একটা বন্ধু ছিল ইফতি নাম, ও আমাকে বলে যে তুমি এখানে বেশি বসে থাকো না, আমার সাথে একটা জায়গায় চলো। তো সে আমাকে
খিলগাঁওয়ে মাটির মসজিদে একটা জায়গায়, ওখানে মর্তুজা কবির মুরাদ, উনি ছায়ানটের শিক্ষক, আচ্ছা। মুরাদ ভাইয়ের কাছে নিয়ে গেল। তো তখন আমাকে বাঁশির আমি প্রথম ক্লাসিক্যাল যে ব্যাপারটা, এটা আমি মুরাদ ভাইয়ের কাছ থেকে শিখলাম। আচ্ছা। আমি দেখা যেত যে হচ্ছে প্রতিদিন ভোর 6টায় ওনার বাসায় গিয়ে হাজির হতাম, 2-3 ঘন্টা ওখানে বাঁশি বাজাইতাম, এভাবে 2-3 বছর হয়ে গেছে। এরপরে তো চাকরি জীবনে প্রবেশ করি, তো তখন দেখা যায় যে আসলে বাঁশিটা ওভাবে আমি কন্টিনিউ করতে পারি না, কিন্তু এর পাশাপাশি প্যারালালি কিন্তু আমার ফটোগ্রাফিটা চলছিলই। এই জায়গাতে আসলে শুনতে চাইবো যে বিশ্ববিদ্যালয় জীবনে যেহেতু নানা অ্যাক্টিভিটির মধ্যে আপনি জড়িয়ে গিয়েছিলেন, একই সাথে পড়াশোনাটা যেহেতু চলছিল, পড়াশোনার জায়গাটা আসলে কেমন চলছিল, ফলাফল কেমন আসছিল? ফলাফলটা আমার খারাপ আসেনি। যেমন ধরেন হচ্ছে আমি আমার যে বিষয় উদ্ভিদ বিজ্ঞান, সেখানে আমি দুটোতেই অনার্স বলেন বা মাস্টার্স বলেন, দুটোতেই আমি ফার্স্ট ক্লাস পেয়েছি। হ্যাঁ, ওখানে আমার সমস্যাটা হয়নি। আর হচ্ছে আপনার আমি চেষ্টা করেছি একটা, যেটা বলে যে হচ্ছে আপনার ডিসিপ্লিন লাইফ লিড করতে। সেটা হচ্ছে আপনি বিশ্ববিদ্যালয়ে বলেন, আমি স্কুল থেকে কলেজ থেকে বলে আসছি যে আপনি আমাদের শিক্ষকরা আমাদেরকে যেটা শিখিয়েছেন যে তোমরা যা কিছুই করো একটু ডিসিপ্লিনের মধ্যে থেকে করো। আপনি যখন ইনডিসিপ্লিনের মধ্যে আমরা ঢুকে যেতাম, তখনই কিন্তু আসলে এই যে বলো না বিভিন্ন ধরনের ব্রেক থ্রু এগুলি হয়, এগুলো কিন্তু আসলে বিভিন্ন ধরনের ব্রেকটা যে হয়, স্টাডি লাইফেও নানা ধরনের ব্রেক হয়, নানা ধরনের সমস্যা আসে। এটা হচ্ছে ইনডিসিপ্লিন লাইফ লিড করার মধ্য দিয়ে। ডিসিপ্লিন থাকলে আমার মনে হয় সমস্যা হয় না। একদমই তাই। এই যে আপনি বাঁশি শিখলেন, আবৃত্তি চর্চা করলেন, মানে এগুলো কি শুধুমাত্র ভালো লাগা থেকেই, নাকি আসলে কোনো কিছু ভাবতেন? আমি বলতে চাচ্ছি, হয় না অনেক সময় আবৃত্তি চর্চা করতে করতে আপনি যখন শিমুল মোস্তফার অধীনে আসলেন, তাকে দেখেও তো নিশ্চয়ই মনে হয়েছে যে আমি তার মতো প্রফেশনালি এটাকে নিতে পারি কিনা। আর সেটাকে একটু শুনতে চাই, সেই গল্পগুলো একটু জানতে চাই। আজকের আপনি তো আর একদিনই তৈরি হননি, আপনি এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন আলোকচিত্রী। একটু শুনি ছোট ছোট করে সেই গল্পগুলো। আচ্ছা, আমি যখন হচ্ছে ধরেন কবিতার কথাই বলি, তখন শিমুল ভাই ওখানে নিয়মিত ছিলেন না বৈকুণ্ঠতে। তো আমার যারা সিনিয়র ছিলেন ওনারাই হচ্ছে ওয়ার্কশপ করাতেন, কর্মশালা করাতেন। তো তখন ওখানে কিন্তু আমার মধ্যে এক ধরনের গ্রো করে যে আমিও হয়তো সাকিয়া আপু বা ভাইয়ার মতো হচ্ছে একজন উপস্থাপক হব। আমি এই উপস্থাপনার জন্য ইন্টারভিউ দিয়েছি। আমার সাংবাদিক হওয়ার প্রচন্ড আগ্রহ ছিল, যে আমি নিউজ প্রেজেন্টার হব বা হচ্ছে স্ট্রিটে যে হচ্ছে সাংবাদিকরা যে মুভমেন্টটা করে বা রিপোর্টিং করে, সেই রিপোর্টিং জার্নালিজমে প্রবেশ করব, সেরকম একটা ইচ্ছাও কিন্তু ছিল। আচ্ছা। তো তারপরে একদিন এই আমার মনে আছে যে এই কবিতার কোনো একটা কর্মশালায় একদিন আমাদের কর্মশালা করতে আসলেন রাহুল আনন্দ দা। আচ্ছা। তো রাহুল দা এসে হচ্ছে আমাদেরকে নানান কিছু বলতে বলতে শেষে বললেন সবাই চোখ বন্ধ করো। তো আমরা চোখ বন্ধ করে থাকলাম, তো হঠাৎ করে একটা শব্দ পেলাম, মানে উনি বাঁশি বাজাতে শুরু করেছেন এবং আমরা মন্ত্রমুগ্ধ হয়ে হচ্ছে চোখ বন্ধ করে সেই বাঁশি শুনছিলাম। তারপরে একটা সময় কখন বাঁশি যে বন্ধ হলো আর কখন যে রাহুল দা চলে গেল, এই জিনিসটা আমার মনে নেই। এবং তখন আমি একটা সময় সবাই চোখ খুলে দেখি রাহুল দা নাই। আচ্ছা। তখন মনে হলো এটা তো চমৎকার একটা ইনস্ট্রুমেন্ট, দেখি তো এটা বাজানো যায় কিনা। তো তখন ছোট্ট একটা চারুকলার সামনে থেকে বাঁশি কিনে আমি হলের রুমের মধ্যে বসে হচ্ছে বাজানো শুরু করেছি। তো বাঁশির সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয়টা হচ্ছে যে একটা মানে ফু দিয়ে একটা বিশুদ্ধ সাউন্ড বের করা। তো এটা আমি খুব দ্রুত বের করতে পেরেছিলাম। তো তখনই আমার মনে হলো যে তাহলে একটু বাঁশি বাজায় দেখি। হ্যাঁ, তা আমি কবিতা বাদ দিয়ে হচ্ছে বাঁশির পেছনে শুরু করলাম, গেল 2 বছর। হ্যাঁ, তো এইভাবে আসলে কোনো কিছু ভেবে না, মানে এক ধরনের ভালোবাসা এবং ফ্যাসিনেশন থেকে এই ছুটে চলাটা। আপনি শাস্ত্রীয় সঙ্গীত মনে হয় শিখেছেন? হ্যাঁ, কিছুদিন শিখেছি আমি। এই যে বাঁশিটা আমার শুরু হয়েছিল শাস্ত্রীয় সঙ্গীত থেকে। তবে আপনারা যেহেতু জানেন যে শাস্ত্রীয় সঙ্গীত বিষয়টা পুরোটাই হচ্ছে রেওয়াজের এবং সাধনার। হ্যাঁ, এইটা কিন্তু হচ্ছে আপনি একদিন করলেন মানে শখের মতো বিষয়টা না, এটা আপনাকে প্যাশনে পরিণত করতে হবে। তো 3 বছর এই বাঁশি বাজানোর পরে যখন আমি কর্মক্ষেত্রে ঢাকার বাইরে চলে গেলাম, তখন দেখলাম যে এটা আমার পক্ষে আর কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না। তখন আমি মনে হলো যে আচ্ছা বাঁশিটা আমি নিজের ভালো লাগা থেকে বাজাই, যেটা আমার ভালো লাগে আমি সেটাই বাজাই। তখন আর আমি ওই যে ক্লাসিক্যাল মিউজিকের মধ্যে থাকতে আসলে ওইভাবে পারিনি। আচ্ছা আচ্ছা। পাশাপাশি আসলে আপনার জীবনে চাকরি হওয়ার পরে আরো একটা বড় ঘটনা ঘটে, আপনি আপনার সেই পছন্দের বন্ধুটাকে নিজের জীবনের সঙ্গে জড়িয়ে নেন এবং এই ঘটনাটা আপনার জীবনে অনেক বড় একটা বিষয়। এই কারণে আমি বলবো যে আপনার ছোটবেলা থেকেই যে কাজটা আপনি অনেক টাকা জমিয়ে ধীরে ধীরে করেছেন, কিন্তু দেখা যাচ্ছে যে তারা আপনার ভালো লাগার জায়গাটা জানতো বিধায় আপনার পছন্দের একটা জিনিস আপনার হাতে তুলে দিয়েছে, যেটা আপনার কাছে অমূল্য আমি বলবো। একটু সেই মধুর গল্পটা শুনি। আচ্ছা, এটা যেটা হচ্ছে যে আমি চ্যালেঞ্জ দিতে পছন্দ করি সবসময়। তো দেখা গিয়েছে যে আমি কিন্তু আমার যখন প্রথম এঙ্গেজমেন্ট হয়, এঙ্গেজমেন্টে আপনার হচ্ছে
ওদের বাড়ি থেকে আমাদের বাড়িতে যখন আসে তো তখন নরমালি হয় না যে এটা তো আমাদের যে কালচার ট্র্যাডিশন নানা ধরনের স্বর্ণালঙ্কার বা যেটা ছেলেও মেয়েকে দেয় বা মেয়েরা ছেলেকে দেয়, কিন্তু আমি দেখলাম যে একটা মানে সুদৃশ্য একটা মোড়কে মরণ একটা জিনিস এসে আমার হাতে তুলে দিয়ে সবাই দোয়া করছে তো বা আশীর্বাদ করছে। তো পরে ওইটা খোলার পরে দেখতে পেলাম এর মধ্যে একটা মোটামুটি সেমি ডিএসএলআর ক্যামেরা, ওই সময় হচ্ছে অনেক দামি ক্যামেরা। হ্যাঁ, এবং এই ক্যামেরাটা দিয়েই আমার কিন্তু হচ্ছে প্রফেশনাল যে ছবি তোলাটা বা চিন্তা ভাবনাটা এটা দিয়ে প্রথম শুরু হয়। এবং দেখা গেছে যে আমি এর 1 বছর পরে, এঙ্গেজমেন্টের 1 বছর পরে আমাদের বিয়ে হয় এবং এখানে একটা প্যাথেটিক সাইডও আছে, যেটা হচ্ছে যে এই ক্যামেরাটাই আমি হচ্ছে ফ্যান্টাসি কিংডমে সারাদিন ছবি তোলার পরে বাসায় ফেরার সময় ওই ট্যাক্সি ক্যাবের মধ্যে ফেলে রেখে, 2টা ব্যাগ ছিল, একটা ব্যাগ আমি ওই যে মানে আমার ভুলো মনে প্রচন্ড শখের, তো একটা ব্যাগ রেখে বাসায় ঢুকি এবং ঢুকে যখন মেমোরি কার্ডটা বের করে কম্পিউটারে জিনিসপত্র ডাউনলোড করব তখন খেয়াল আসে যে আসলে ক্যামেরাটা তো নাই। তো তখন আমার প্রচন্ড মন খারাপ হয় এবং মজার ব্যাপার হচ্ছে ওই দিন রাতেই আমি হচ্ছে আমার যে বর্তমান কর্মস্থল রূপালী ব্যাংক, এটার হচ্ছে সিনিয়র অফিসার হিসেবে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাই। এটা বেশ কাকতালীয় একটা ঘটনা। মানে ওই রাতটা কিন্তু আসলে ভীষণ একটা মানে দুর্বিষহ রাত আমার জন্য ছিল। পরদিন সকালে আবার একটা আনন্দের বার্তা চলে আসে এবং আমি ওই যে যার কথা এতক্ষণ আপনি বলছিলেন তার সাথে আমরা যখন বিবাহ বন্ধনে চূড়ান্তভাবে আবদ্ধ হই, তখন যার কথা আমি বলছিলাম তার নামটাও আমরা শুনতে চাই। উনি হচ্ছে আমার ফ্রেন্ড ফাহমিদা পম্পা। তো পম্পার সাথে আমার মোটামুটি বেকার অবস্থায় হচ্ছে বিয়ে হয় এবং তখন সে চাকরি করত এবং আমি তখনও থিসিস পেপার জমা দেইনি আমার বিষয়ে এবং আমি ফুল টাইম বেকার ছিলাম। এটাও একটা এনজয়েবল লাইফ ছিল আমাদের জীবনে। তো পরবর্তীতে রূপালী ব্যাংকের যেদিন অ্যাপয়েন্টমেন্ট লেটার পাই, সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আমি ভোলাতে গিয়ে জয়েন করি এবং ও হচ্ছে চাকরিটা ছেড়ে দেয় এবং আমরা পরবর্তীতে এভাবেই আর কি চলছে। আচ্ছা, চাকরিতে জয়েন করার পর ব্যাংকের চাকরি শুনলেই কিন্তু একটা বিষয় মাথায় আসে যে ঋণ নেওয়া যাবে, বাড়ি করা যাবে, বাড়ির জন্য ঋণ নেওয়া যাবে, গাড়ির জন্য ঋণ নেওয়া যাবে, কিন্তু আপনি এত কিছু ভাবেননি। আপনি স্ট্রেট কাট, আপনি একটা দামি ক্যামেরা কেনার জন্য ঋণ নিতে চেয়েছিলেন। এই বিষয়টা আসলে আপনার সম্পর্কে যখন জানছিলাম আমাকে দারুণভাবে মুগ্ধ করছিল। একটু গল্পটা আপনার মুখে শুনি। এটাও মজার গল্প। ক্যামেরাটা তো হারালো, পরের দিন হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেলাম রূপালী ব্যাংকের। আমি চলে গেলাম হচ্ছে ভোলাতে জয়েন করার জন্য। তো জয়েন করার পরে ওখানে প্রথমেই আমি খোঁজা শুরু করলাম যে আমাকে কেউ লোন দিবে কিনা। তো ওনারা বললে তুমি তো এখনো পার্মানেন্ট হওনি, তুমি আসলে এই চাকরি করবে কিনা সেটাও তো একটা কনফিউশন, তুমি পার্মানেন্ট হলে তোমাকে আমরা লোনটা দিব। তো পরে ভোলা থেকে আমি আসলে লোনটা পাইনি। পরে খুলনায় গিয়ে হচ্ছে আমি ওখানে যে দৌলতপুর কর্পোরেট শাখা, সেখানে আমি প্রথম ক্লেম করলাম যে আমাকে ভাই একটা লোন দেন 75,000 টাকা, আমাকে একটা ক্যামেরা কিনতে হবে। তো তারা খুব অবাক হলো যে আসলে মানুষ লোন নিয়ে কি করে, বাড়ি করে বা একটা মোটরসাইকেল কিনে ওই সময় যেটা ক্রেজ, বা হচ্ছে একটা ভালো ল্যাপটপ কিনবে, আপনি ক্যামেরা কেন কিনতে চাচ্ছেন? আমি বুঝালাম যে ভাই এটা পরে বুঝবেন, আগে আমাকে এটা দেন। তো ওরা খুব হেল্পফুল ছিল, আমাকে হচ্ছে ক্যামেরার লোনটা 75,000 টাকা দেয়। সেই টাকা দিয়ে আমি আমার প্রথম ক্যানন 600D সম্ভবত এই ক্যামেরাটা আমি ঢাকায় এসে প্রথমে কিনে ফেলি। সেই ক্যামেরা দিয়ে প্রথম কোথায় ছবি তুললেন? সেই ক্যামেরা দিয়ে প্রথম যে ছবিটা তুলি সেটা হচ্ছে মানে আমার মনে রাখার মতো যে ছবিটা তুলি সেটা হচ্ছে সাতক্ষীরার একটা আইলা এফেক্টেড লোকালিটি আছে, গাবুরা বলে। তো এই গাবুরার আশপাশেই কখনোই হচ্ছে ইলেকট্রিসিটি ছিল না। তো এরকম কোন এক সন্ধ্যার সময় আমি দূর থেকে দেখতে পেলাম যে অনেক ছোট ছোট আলো জ্বলছে। কি ব্যাপার, সামনে এগিয়ে গিয়ে দেখলাম যে সন্ধ্যার পরে এই যে চাইনিজ যে ছোট ছোট ল্যাম্পগুলি এবং নানা রকমের হেরিকেন, এগুলো নিয়ে হচ্ছে ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করতেছে। মানে ওদের শিক্ষক ওদেরকে সন্ধ্যার পরে এক্সট্রা কেয়ারিং দিচ্ছে স্কুলে বসে। ওদের বাবারা হয়তো শহর থেকে এগুলি চার্জ দিয়ে নিয়ে আসছে। তো এই ছবিটা তোলার আমি খুব আগ্রহ নিয়ে তুলি এবং মজার ব্যাপার হচ্ছে একটা ছবিতে সব থেকে বড় ভূমিকা রাখে মানে ছবি তোলার পরে প্রয়োজনের ক্ষেত্রে একটা ক্যাপশন। একটা দেখবেন যে সাংবাদিকটা যখন একটা ছবি প্লেস করে ছবি নিচে একটা সুন্দর ক্যাপশন থাকে। তো আমি এই ছবিটা শিরোনাম দিলাম হচ্ছে আলাদিনস ল্যাম্প। মানে একটা এডুকেশন যে একটা মানুষের জীবন পুরো চেঞ্জ করে দিতে পারে, সেই শিরোনামে এই ছবিটা আমি বিভিন্ন জায়গায় জমা দেওয়া শুরু করলাম এবং এই ছবিটা আমাকে মানে অসংখ্য রিকগনিশন এনে দিয়েছে। এই আলাদিনস ল্যাম্প শিরোনামের ছবিটা পরবর্তীতে। এটা কোন সময়ের কথা বলছেন? এটা 2012-13 সালের দিকের কথা। আচ্ছা আচ্ছা, মানে ওটাই কি আপনার প্রথম ছবি যেটা আপনি যেটা বলছিলেন যে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আসলে একরকম পুরস্কৃতি, আপনি 2বার মনে হয় আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছেন এবং এই ছবিটার জন্যও পেয়েছেন এবং এই ছবিটা আপনি বেশ কিছু জায়গায় আপনি পাঠিয়েছেন এবং সেখান থেকেও মনে হয় নমিনেটেড আপনি হয়েছেন। তার আগে কি কোনো ছবি আপনাকে এরকম কোনো
স্বীকৃতি এনে দিয়েছিল না, কিনা? আমি এখানে একটু কারেকশন করে দিই, জি। এটা আসলে আমার প্রথম ছবি, বাট আচ্ছা। এটা দিয়ে আমি বড় ধরনের স্বীকৃতির কথা যদি বলি সেটা না, আমার লোকালি বা দেশীয় ভাবে আচ্ছা। এটার আমি প্রচুর স্বীকৃতি পেয়েছি। জি। বাট আমার লাইফে ইউটার্ন বলে যদি কোনো ছবি থাকে, যেই ছবিটা মনে রাখার মতো, জি। সেটা হচ্ছে আসলে ঢাকাতে তোলা। আচ্ছা। এই ছবির শিরোনাম দিয়েছিলাম আমি লস্ট চাইল্ডহুড। যেই ছবিটা আমি তুলেছিলাম ঢাকার কেরানীগঞ্জে যে ডকইয়ার্ড আছে সেই জায়গাটাতে। আচ্ছা। তো এই ডকইয়ার্ডে আমি দীর্ঘদিন ধরে হচ্ছে ছবি তুলতাম। তো একদিন হচ্ছে নৌকা পারাপার করে আপনার হচ্ছে কেরানীগঞ্জ থেকে যখন এই পারে আসি সদরঘাটে, তখন দেখলাম যে একটা ছেলে ওই যে বেলুন নিয়ে বিক্রি করে না, ওরকম একটা ছেলে নানা ধরনের গ্যাসের বেলুন নিয়ে ওই হচ্ছে নৌকাতে উঠেছে। তো ওকে আমি ওর সাথে আমি অনেক ধরনের কথা বললাম। তো পরে ওই নৌকাতে আবার কিছু স্টুডেন্টও ছিল, মানে ওই পারে গিয়ে হচ্ছে স্কুলে যাবে। তো ওকে জিজ্ঞাসা করলাম তোমার কি পড়াশোনা করতে ইচ্ছা করে না? ও বলে যে হ্যাঁ, তারও পড়াশোনা করতে ইচ্ছা করে, কিন্তু সেটা হচ্ছে সে একসময় টাকা জমিয়ে সে হচ্ছে নিজে পড়াশোনা করবে, কারণ এখন তার পক্ষে, তার বাবা মার পক্ষে তাকে টাকা দেওয়া সম্ভব না। তো তখন আমার এই জায়গাটা, এই কথাটা না খুব ভাবনার উদ্রেক করে যে হচ্ছে আসলে একদিন অনেক টাকা হবে, কিন্তু তখন তো আর এই শৈশবটা থাকবে না, ওর এই পড়াশোনার যে আগ্রহ সেটাও থাকবে না বা সুযোগও থাকবে না। তো তখন আমি ওর কিছু ছবি তুলি এই নৌকাতে, এবং তখন ডিসিশন নেই যে আমি একটা সিরিজ করব লস্ট চাইল্ডহুড নামে, যাদের এভাবে শৈশব হারিয়ে যাচ্ছে। তো সেই ইচ্ছা থেকে এবং সেই সিরিজের অংশই হচ্ছে ওই ঢাকার ডকইয়ার্ডে যে আগুনের সামনে একটা ভাঙা টেলিভিশন, এবং সেই টেলিভিশনের ওই পাশ থেকে আমি ছবিটা তুলেছিলাম। ভিতরে টেলিভিশনের ওই পাশ থেকে ছেলেটা কাজ করছে আগুনের মধ্যে। তো এই ছবিটা লস্ট চাইল্ডহুড শিরোনাম দিয়ে আমি যখন বিভিন্ন জায়গায় জমা দিই আন্তর্জাতিকভাবে, এটা আমাকে অসংখ্য স্বীকৃতি এনে দেয়। বাহ। যার মধ্যে একটা না উল্লেখ করলেই নয়, যে ফটোগ্রাফির একটা বিশ্বকাপ আছে যেটা ইউরোপ এবং আমেরিকা থেকে জি। পরিচালনা করা হয়। এই মানে ফটোগ্রাফির বিশ্বকাপে আমি ওই ছবিটা জমা দিয়ে প্রথম বেস্ট অফ নেশন বাংলাদেশ হিসেবে নরওয়ে থেকে আন্তর্জাতিক স্বীকৃতি নিয়ে আসি। চমৎকার চমৎকার। আসলে প্রাবন্ধিক প্রমথ চৌধুরীর কথা মনে পড়ে গেল যে সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। আপনার এই বর্ণাঢ্য ক্যারিয়ারে আমরা যেটা দেখতে পেলাম যে আপনি প্রাতিষ্ঠানিকভাবে শেখার চেয়েও নিজে নিজে শেখার দিকে অনেক বেশি মনোযোগ দিয়েছিলেন। আপনার যে ক্রিয়েটিভিটি বা নান্দনিকতা, সৃজনশীলতা, সেই ছবিগুলো আমরা একটু দেখলে ভালো হয়, তাই না সাকি? আমরা একটু ছবি একদমই তাই। দেখি। আমরা কিছু ছবি দেখি, যেখানে বেশ কয়েকটি ছবি রয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত, সেগুলোও আছে। চলুন দর্শক, আমাদের আজকের অতিথি বিনুর রহমান, তার কিছু ছবি আমরা দেখে আসি। আলোকচিত্রী বিনুর রহমানের বেশ কিছু আলোকচিত্র আমরা দেখে নিলাম, আবারও ফিরে যাচ্ছি তার কাছে। আপনার লস্ট চাইল্ডহুড ক্যাপশনে যে ছবিগুলো, এই সিরিজগুলো নিয়ে আসলে আরেকটু শুনতে মন চাচ্ছে আমাদের, একটু শুনি। প্রথম যখন স্বীকৃতি পেল, মানে সেই সময়ের বা সেই মুহূর্তের কথা জানতে চাই। আপনি নিশ্চয়ই ভাবেননি যে এতটাই স্বীকৃতি এনে দিবে। কেমন লেগেছিল সেই সময়? আসলে সেখানেও একটা মজার টুইস্ট আছে। জি। সেটা হচ্ছে যে এই যে আলোকচিত্রের বিশ্বকাপটি, এখানে একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে প্রথমে বাংলাদেশ পর্যায়ে এটা একটা যাচাই বাছাই শুরু হয়। তো বাংলাদেশের অসংখ্য আলোকচিত্রী ছবি জমা দিয়েছেন, আমিও ছবি জমা দিয়েছি। প্রাথমিকভাবে উত্তীর্ণের পরে এটা দৃক গ্যালারিতে এক্সিবিশন হয়, এবং নিয়ম হচ্ছে যে এখান থেকে ওই ক্রিকেট খেলার মতোই হচ্ছে 11টা প্লেয়ারের মতো 11টা ছবি হচ্ছে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে, মানে আমেরিকাতে পাঠাতে হবে। আচ্ছা। কিন্তু সামহাও কোনো একটা কারণে হচ্ছে আমার ছবিটা আসলে প্রাথমিক রাউন্ডে সিলেক্টেড হলেও হচ্ছে ছবিটা আসলে ওই 11টা ছবির মধ্যে মনোনয়ন পায় না। আচ্ছা। এটা আসলে একান্তই ব্যক্তিগত একটা কারণ, সেটা আমি এখন বলতে চাচ্ছি না। তো নিশ্চয়ই। পরবর্তীতে যখন এই 11টা ছবি পাঠাবে, তখন ওই কম্পিটিশন নিয়ম অনুযায়ী দেশের বাইরে থেকে একজন জাজ আসেন, সে এসে ওই 11টা ছবি দেখতে চায়। তো দেখার পরে উনি বলেন যে যে ছবিগুলো বাদ দেওয়া হয়েছে সেগুলো একটু নিয়ে আসেন, আয়োজকদের বলে। আয়োজকরা পরে আমাকে জানিয়েছে। আচ্ছা। তো উনি সেই বাদ দেওয়া ছবির মধ্যে থেকে আমার ছবিটা আবার আলাদা করে নিয়ে আসে। আচ্ছা। নিয়ে এসে বললো যে এখানে 11টা ছবির মধ্যে থেকে একটা সরায়া এই ছবিটা দাও সাথে।
তো এইটা এরপরে হচ্ছে ইউএসএ তে চলে যায় এবং 1 মাস পরে হচ্ছে ওয়েবসাইটে যখন ফলাফল দেওয়া হয় দেখা যায় যে এই 11টা ছবির মধ্যে একটা ছবি হচ্ছে ফাইনালি মনোনয়ন পায় বা টিকে যায় আর কি। আচ্ছা। তো আয়োজকরা আমাকে কংগ্রাচুলেট জানায় যে সেটা কি সেই congratulations- বাদ দেওয়া ছবিটাই ছিল? বাদ দেওয়া ছবিটাই ছিল। এবং তখন তো এটা আমি জাস্ট হচ্ছে অ্যাস্ট্রোনিস্ট হয়ে যাই এবং আমি মানে এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আচ্ছা। এবং এই ছবিটাই প্রাথমিকভাবে আমাকে হচ্ছে দেশের বাইরে ফটোগ্রাফার কমিউনিটির সাথে সরাসরি যে আমার নলেজ এক্সচেঞ্জ করার যে সুযোগটা সেটা তৈরি করে দেয়। এবং এটা যদি আমি না বললেই নয়, প্রথমবার আমার এই যাওয়ার পেছনে ওই সময় আমার ব্যাংকের একটা বিরাট ধরনের ভূমিকা ছিল। আমি তখন বাংলালিংক থেকে একটা স্পন্সর পাওয়ার সুযোগ পেয়েছিলাম যাওয়ার জন্য, কিন্তু আমার তৎকালীন এমডি স্যার আমাকে বলেছিলেন যে তুমি কেন বাংলালিংকের স্পন্সর নিবে, তুমি তো আমাদের প্রোডাক্ট, হ্যাঁ তুমি আমার কাছে অ্যাপ্লিকেশন করো, আমি তোমাকে হচ্ছে বাইরে পাঠানোর ব্যবস্থা করছি। বাহ। হ্যাঁ, যেটা আমার জীবনে একটা বিরাট ধরনের ইউটার্ন আমি মনে করি। শুধু ছবিটাই না, ছবির সাথে এই যে ঘটনাটা, এই যে অফিসের একটা সাপোর্ট, যেটা আজকে আমার মোহাম্মদ মিজানুর রহমানকে পিনুর রহমান করায় একটা বিরাট ধরনের ভূমিকা রেখেছে। নিশ্চয়ই নিশ্চয়ই। তারপর আপনি সেখানে গেলেন আপনার নিজের ব্যাংকের স্পন্সরশিপের মাধ্যমে। জি, সেই জায়গার কিছু গল্প একটু জানতে চাই। সেখানে তো ইন্টারন্যাশনালি বিভিন্ন দেশ থেকে অনেক রকম ছবি এসছে, তাদের ছবিগুলোর ধরন কি ছিল বা থিম কি ছিল সেগুলো নিয়ে একটু ছোট্ট ছোট্ট করে জানবো। আপনারটা তো নিশ্চয়ই আলাদা ছিল, যার জন্য সেখানে জায়গা করে নিল, তাদেরগুলো নিয়ে একটু জানতে চাই। আচ্ছা, তাদের ছবিগুলোর কথা যদি আমি বলি, সত্যিকার অর্থে ওই ছবিগুলো না আমার নিজস্ব উপলব্ধি, ফটোগ্রাফিতে অনেক দূরে এগিয়ে গেছে। হ্যাঁ, তো ওইখানে আমি আসলে দেখেছি তখন গিয়ে যে টেকনোলজি কত আপডেটেড হতে পারে এবং ফটোগ্রাফি নিয়ে আরো কত বড় ধরনের চিন্তা ভাবনা করা যেতে পারে, সেটা আমি তখন ওখানে গিয়ে দেখেছি। আচ্ছা। হ্যাঁ, ফটোগ্রাফি তো একটা আমরা শিল্প বলে দাবি করি। হ্যাঁ, তো শিল্পীর তো নানান ধরনের স্বাধীনতা আছে। হ্যাঁ, তো আমি ওই বিশ্ব মঞ্চে গিয়ে প্রথম অনুভব করলাম যে এখানে শিল্পীর স্বাধীনতা অবারিত। আবার আমাদের দেশে কিন্তু শিল্পী স্বাধীনতা আমি দেখছি যে ফটোগ্রাফিতে অনেক কম। আমরা যখন একটু ভিন্নভাবে চেষ্টা করি তখন আবার অনেক ধরনের সমালোচনাও করে ফেলে যে এটা হয়তো স্টেজ করা হয়েছে বা এটাতে সফটওয়্যারের ব্যবহারটা একটু বেশি হয়েছে, এই ধরনের কথাবার্তা আসে। কিন্তু বিশ্বমঞ্চে গিয়ে দেখেছি যে এখানে তারা একজন শিল্পী হিসাবে তাদের সর্বোচ্চ চিন্তা করার সুযোগ এবং সর্বোচ্চ ধরনের ইম্প্রোভাইজ করার সুযোগ তারা পায়। এবং সত্যিকার অর্থে আবার এটাও ভালো লেগেছে যে ওখানে অনেকেই বলছিল যে তোমার ছবিতে যতটা প্রাণ আছে বা যতটা মেসেজ আছে বা গল্প আছে, এটা আবার অন্যান্য ছবিতে কিন্তু ছিল না। এটা ওদের একটা স্বীকারোক্তি ছিল। এই জিনিসটা আমার আবার ভীষণ ভালো লেগেছে। দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে আসলে আপনার ছবি আলোকচিত্র প্রকাশিত হয়েছে। দুই জায়গাতে কাজের ক্ষেত্রে আপনি আসলে কিভাবে বিশ্লেষণ করবেন যে স্বাধীনতার জায়গাটা, একজন শিল্পীর স্বাধীনতার জায়গা কোন জায়গায় কেমন? যেটা হচ্ছে যে আমি তো আসলে প্রফেশনালি একজন ব্যাংকার। জি। হ্যাঁ, তো ব্যাংকের কাজটা তো আপনারা জানেন পুরোটাই সংখ্যার খেলা। এবং এই সংখ্যা মানে 1 2 3 4 না, এই প্রত্যেকটা সংখ্যাই মানে হচ্ছে টাকা। আচ্ছা। তো এইখানটাতে হচ্ছে আমাকে প্রচন্ড হচ্ছে ঠান্ডা মাথায় হচ্ছে এই জায়গাটা হচ্ছে মেনটেন করতে হয় বা ম্যানেজ করতে হয়। আর দিন শেষে না, আমি বলবো সপ্তাহ শেষে শুক্রবার শনিবার হচ্ছে পিনুর রহমানের ছবিবার। আচ্ছা। উনি হচ্ছে বৃহস্পতিবার রাতে বের হয়ে পড়েন এবং শনিবার রাতে আবার বাসায় ঢোকেন, কারণ রবিবার থেকে হচ্ছে অফিস। এছাড়া হচ্ছে প্রতিদিনই অফিস থেকে ফিরে রাত 10টার পরে আবার ওনাকে হচ্ছে এডিটিং প্যানেলে বসতে হয়। ছবি তোলাটাই তো শেষ কথা না, একজন ফটোগ্রাফারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং হলো আজকে এখানে 20টা ছবি তুলে যাওয়ার পরে সেখান থেকে বেস্ট ছবিটা বের করে নিয়ে আসা। তো এই কাজটা আসলে এত সহজ না। তো দুটা আসলে একই সাথে মেনটেন করতে হয়। এর পাশাপাশি হচ্ছে ফ্যামিলি। তো সেখানে আসলে আমার স্ত্রী আমাকে যদি সাপোর্টটা না দিতেন তাহলে আসলে এটা খুব মানে একটা অবাস্তব বা অসম্ভব ব্যাপার ছিল। আমার ফ্যামিলিটা উনি খুব সুন্দরভাবে সামলান, সেই কারণে আসলে হচ্ছে আমি এই জায়গাটাতে সময় বা সুযোগ দিতে পরিবারের পারছি। সাপোর্ট ছাড়া তো আসলে কোনো কাজই এগিয়ে নেওয়া সম্ভব নয়। এভাবেই তো আসলে বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গনে আপনার ছবিগুলো যাচ্ছে। আমরা যদি একটু রাশিয়ায় আসি, যে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক আলোকচিত্র অলিম্পিয়াডেও আপনার 96 জন খুব সম্ভবত, তাদের মধ্যেও আপনার ছবির স্থান পেয়েছে এবং আপনি স্বর্ণপদক অর্জন করেছেন। সেই প্রতিযোগিতার অভিজ্ঞতার কথাও যদি একটু জানতে চাই আমরা। নিঃসন্দেহে এটা আমার জীবনে আসলে ফটোগ্রাফিতে এখন পর্যন্ত যদি বলি সব থেকে রোমান্টিক একটা অধ্যায় বলবো। কারণ নরমালি আমি দেখা গিয়েছে যে এর আগে আপনার নরওয়ের কথা বলেছি বা ফ্রান্সে গিয়েছি বা দুবাইতে গিয়েছি, আমি কিন্তু হচ্ছে ফটোগ্রাফির পুরস্কার আনতে গিয়েছি। বাট ফটো অলিম্পিয়াড ব্যাপারটা ছিল সম্পূর্ণ ডিফারেন্ট। এই জায়গাটাতে আসলে আমি 3টা রাউন্ড হচ্ছে গ্লোবালি পার্টিসিপেট করার পরে ফাইনাল রাউন্ডে হচ্ছে
অংশগ্রহণের জন্য এই হচ্ছে রাশিয়াতে গিয়েছিলাম। আচ্ছা। এবং সেখানে 96 জন বিভিন্ন দেশের আলোকচিত্রীর সাথে আমার 8-10 দিনের যে মিথস্ক্রিয়া এবং যে পারস্পরিক যে শেয়ারিং যে বিষয়টা, এটা আমার জীবনে আসলে ডেফিনেটলি একটা বড় ধরনের পাওয়া। এবং ওই 7-8-10 দিন একই হোটেলে সকালবেলা একটা জায়গায় নিয়ে হচ্ছে আয়োজকরা আমাদেরকে ছেড়ে দিতেন। সারাদিন সেন্ট পিটার্সবার্গ একটা অসাধারণ শহর, মানে আমি বলি যে সিটি অফ আর্ট, কালচার এন্ড হচ্ছে হিস্ট্রি, হ্যাঁ, সেই শহরে আমাদেরকে ছেড়ে দিতেন। আমরা সারাদিন ছবি তুলেছে ফিরতাম, ফিরে এসে এডিটিং করতাম, করে আবার নানা ধরনের 20-25টা থিমের উপরে ছবি তুলতে হতো। এটা আমার জন্য ছিল একটা অসাধারণ মানে অভিজ্ঞতাপূর্ণ মুহূর্ত। এরকমই আসলে সুন্দর সুন্দর অভিজ্ঞতার মধ্য দিয়ে আপনার পুরো বর্ণাঢ্য ক্যারিয়ারটি যাচ্ছে। আমরা যদি আপনার জীবনের বুনন শিরোনামের ছবিটার কথা শুনতে চাই। এখানেও একটা মজার হিস্ট্রি আছে যে আমি যখন খুলনায় ছিলাম তখন আমি পাটের উপরে ছবি তুলতাম। তো পাটের উপরে ছবি তুলতে তুলতে একদিন এগুলি ফেসবুকে দিয়েছি, তখন আমার কাছে একটা মেইল করে, কানাডা থেকে একটা মেয়ে আমাকে একটা মেইল করে, বাট ওই মেইল আমি দেখি হচ্ছে 5 বছর পরে, যখন জাঙ্ক মেইল থেকে মেইলগুলো সরাতে যাই তখন দেখি যে মেইলটাই ছিল যে ভাইয়া আমি কি আপনার আর কিছু ছবি দেখতে পারি কিনা। তো পরবর্তীতে আমি তাকে ওই দিনই মেইল করে যে সরি ভাই আমি এতদিন মেসেজটা দেখিনি, সে সাথে সাথে রিপ্লাই করে কোনো অসুবিধা নাই ভাই, আমাকে কিছু ছবি দেখান। 5 বছর পরে আপনি এখনই আমাকে কিছু ছবি দেখান। তো আমি ছবি দেখানোর পরে বলে যে আমরা কি একসাথে কাজ করতে পারি কিনা পার্ট নিয়ে। তো দেন আমরা যে কোনো একটা প্রজেক্টে একসাথে কাজ শুরু করি এবং সেই প্রজেক্টের কাজ এই গত 2 বছর ধরে করতে করতে শুক্র শনিবারে সেখান থেকেই কিন্তু এই যে থ্রেডস অফ লাইফ বা জীবনের বুনন শিরোনামে যে পোর্ট্রেটটা, সেই সিরিজ থেকেই কিন্তু বের হয়ে আসে। এবং এটা এই ছবিটার যদি প্রেক্ষাপটটা বলি সেটা হচ্ছে যে পাট যখন নৌকায় করে নিয়ে আসে, সেটা যখন স্টোর করা হয়, গুদামজাত করা হয়, তখন যখন শ্রমিকরা এটা মাথায় তুলে নিয়ে ওই গুদাম পর্যন্ত যায়, তখন তাদের মানে শরীরের সাথে আর পাটের যে তন্তু বা ফাইবার আলাদা করা যায় না, মনে হয় যে একটা চলন্ত পাটের বোঝা চলে যাচ্ছে। তো সেই মোমেন্ট থেকেই কিন্তু এই ছবিটা আসলে তোলা। খুব সুন্দর করে বর্ণনা করলেন, কনসেপ্টগুলো খুব ডিফারেন্ট। আমরা আসবো ছবি নিয়ে বা আলোকচিত্র নিয়ে আরো কিছু গল্প আমরা করব, কিন্তু পাশাপাশি যেহেতু আপনার অন্যান্য শিল্প সাহিত্যের চর্চা আমরা যেটাকে বলি, বাঁশিও এক ধরনের শিল্প, সেটার চর্চাও আপনি ধরে রেখেছেন। আজকে যেহেতু আছে এখানে, আমরা একটু সুর শুনতে চাই। অবশ্যই শোনাবো। ওই যে আমি বলেছি যে আমি আসলে সবকিছুই প্র্যাকটিস করেছি, কারণ আমি তো জানি না কে আসলে আমাকে আদর করে কাছে নিবে আর কে আছে অনাদরে ফিরিয়ে দিবে। আমি সবার কাছে যাওয়ার চেষ্টা করেছি, বাঁশির কাছে, কবিতার কাছে, আর হচ্ছে ফাইনালি ফটোগ্রাফির কাছে। তো বাঁশিও আমাকে কিছুটা সাহায্য করেছে আর কি, আলাদা একটা আইডেন্টিটি ক্রিয়েট করতে। এবং বাঁশির মাধ্যমে আসলে আপনাকেও আমরা দর্শকের কাছে নিয়ে যেতে চাই, আমরা শুনতে চাই। চমৎকার, এত সুন্দর করে বাজালেন। এবং একজন আলোকচিত্রী যে এত সুন্দর করে বাঁশিতে সুর তুলতে পারেন না, সেটিও ভীষণ আসলে
চমৎকার, ভীষণ চমৎকার। সম্মানিত বোধ করছি। জি, এই যে আলোকচিত্র না, মানে ফটোগ্রাফি করা, ছবি তোলা, একই সঙ্গে ব্যাংকের কাজ করা, বাঁশি বাজানো, কবিতার চর্চাটাও নিশ্চয়ই মাঝে মাঝে করা হয়। হ্যাঁ, করা। একেবারে যে ছেড়ে দিয়েছে মানে এটা আমার ধারণা, তার মানে ভুল নয়। কখনো কি মনে হয় যে না, একটা জায়গায় থিতু হয়ে ব্যাংকের কাজ সেটা বাদ দিয়ে শুধু ছবি তুলি বা শুধু বাঁশি নিয়ে থাকি, শুধু কবিতা নিয়ে থাকি, কি মনে হয় যদি একটু শুনতে চাই? আসলে হচ্ছে আমি মনে করি, আমি যদি কাউকে মানে সাজেশন দিতে যাই, জি, আমি সাজেশন দিব যে কোনো এক জায়গায় থিতু হওয়া উচিত। আচ্ছা। কারণ একটা কথা শুনেছিলাম যে এক সাধে সব সাধে, সব সাধে সব যায়। হ্যাঁ, সাধনা যখন করতে হবে একটা নিয়েই সাধনা করতে হবে। সবকিছু যদি একবারে ধরতে যাই, হ্যাঁ, তাহলে হচ্ছে তারে ধরি ধরি ওই সন্ধান করতেই হবে, ধরতে আর পারা যাবে না। তো আমারও হচ্ছে আসলে আমি কিন্তু বেসিক্যালি ফটোগ্রাফিতেই অনেকটা থিতু হয়ে আছি। আর বাঁশির ক্ষেত্রে যেটা বলবো, যে বাঁশিটা হচ্ছে আমার দিন শেষে আমি যদি ঘুমাতে যাওয়ার আগে হচ্ছে 2 মিনিট বাঁশি না বাজাই আমার ভালো লাগে না। আবার বাঁশি মানে তো জানেন যে ট্রাভেল করতে হয়, মানে ফটোগ্রাফি মানে তো ট্রাভেল করতে হয়। আমার ট্রাভেলের ব্যাগে সেই প্যারিসের আইফেল টাওয়ার পর্যন্ত আমি বাঁশি নিয়ে উঠছি। হ্যাঁ, তো এই বাঁশিটা ছোট করে থাকে আর কি সাথে। আর কবিতার জায়গাটা যেটা হচ্ছে যে আমি এখন আসলে কবিতা চর্চা করার সুযোগ অতটা পাই না, কিন্তু মানুষের কবিতা শুনতে আমার খুব ভালো লাগে বা কবিতা আমি শুনি। হ্যাঁ, তো আমি ব্যক্তিগতভাবে এটা আমার পরামর্শ থাকবে যারাই যে সৃজনশীল চর্চা করেন না কেন, যে হচ্ছে মাস্টার হওয়ার চেষ্টা করেন, জ্যাক অফ অল ট্রেড হয়ে লাভ নাই। আসলে একটা সময় পর একটা জায়গায় থিতু হওয়া ভালো, কিন্তু আমার কেন জানি মনে হয় বা মনে হয়েছে আজকে, আমি জানি না মাসুক তুমি কতটা সহমত পোষণ করবে, সেটা হচ্ছে যে আমরা তো জানি যে শিল্পের প্রত্যেকটা মাধ্যমে কিন্তু একটার সঙ্গে আরেকটা বেশ ওতপ্রোতভাবেই জড়িত। যদি সুযোগ থাকে, যদি ভালো লাগা থাকে, তাহলে কেন নয়? কেন শিল্প সাহিত্যের সব জায়গায় একটু একটু করে বিচরণ করব না? আমি একদমই তোমার সাথে সহমত এই কারণে যে আমরা এক এক করে হয়তোবা বিচ্ছিন্নভাবে বিভিন্ন কিছু চর্চা করছি, কিন্তু কিছু শিল্প আছে সেটা একদমই সমন্বিত শিল্প, যে অনেকগুলো শিল্পের সমন্বয়ে সেই শিল্পটা হচ্ছে। যেমন অভিনয় যদি আমরা বলি, ষোলকলার সমন্বয়ে অভিনয়, একদমই। তো সেই জায়গা থেকে আমরা অনেক কিছু জেনে রাখতেই পারি। জি, একদমই। এটা চমৎকার বলেছেন। আমার এক স্যার আমাকে বলেছিলেন যে আমি এই যে কথাটা একটু আগে বললাম যে জ্যাক অফ অল ট্রেড হওয়ার দরকার নেই, কিছু মাস্টার হওয়ার দরকার আছে। তখন আমার স্যার এই প্রত্যুত্তরে বলেছিলেন যে সবার মাস্টার হওয়ার দরকার নেই, আমাদের একটু জ্যাক অফ অল ট্রেড অনেক দরকার আছে। স্যার, যেহেতু ফটোগ্রাফির কথা বললেন, আবারও আসতে চাই সেই জায়গায়। এবারের যে সিএনএ আন্তর্জাতিক আলোকচিত্র পুরস্কার 2026, সেখানেও সেই উৎসবে আপনি একজন আলোকচিত্রী হিসেবে অংশ নেয়ার, নমিনেশন পেয়েছেন, অংশ নেয়ার একটা সুযোগ আপনার হয়েছে বা হতে যাচ্ছে। জি, সেই অনুভূতির কথা জানতে চাই যখন সেই নমিনেশন পত্রটা আপনার হাতে আসলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমি এই পর্যন্ত আমার যতটা অর্জনের কথা যদি বলি, একজন ফটোগ্রাফারের জীবনে আসলে অর্জনটাই বড় কথা না, কারণ ফটোগ্রাফিটা তো আমরা ভালোবেসেই করি। তারপর এই যে অর্জনগুলি, এগুলি আমার প্রেরণা হিসাবে কাজ করে, যে পরবর্তীতে যে প্রচেষ্টাটা আমি নিব, কেন নিব, এগুলি প্রেরণা হিসাবে কাজ করে। তো সনি যে এত তাড়াতাড়ি আমি পাবো, এটা আমি আসলে চিন্তা করি নাই, এটা হুট করে হয়ে গেছে। বাট আমার সারা জীবনের স্বপ্ন ছিল সিএনা যে প্রোগ্রামটা বা সিএনা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, এইটাতে আমার ভালো কোনো একটা অবস্থানে আমি এবং আমার বাংলাদেশকে একসাথে নিয়ে যাওয়া। তো বেসিক্যালি আমার এটা আসলে এক ধরনের ড্রিম ছিল, মানে সিএনাতে পার্টিসিপেট করা। এবং সিএনা হচ্ছে সারা বছর ব্যাপী ওদের 3টা ইভেন্ট থাকে, সিএনা ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস, ক্রিয়েটিভ ফটো অ্যাওয়ার্ডস এবং ড্রোন ফটো অ্যাওয়ার্ডস। তো আমি প্রথম সিএনা ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি অ্যাওয়ার্ড মার্চ মাসে আমি এটা রেজাল্ট পাই। এরপরে ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডস হচ্ছে এই যে মে মাসে হচ্ছে রেজাল্টটা দেয়। তো একই ইভেন্টের দুইটাতে যে আমার হবে, এটা আমি কোনোদিন কল্পনাই করিনি। আমি তো একটার জন্য ওয়েট করছিলাম। পরবর্তীতে আমার আত্মবিশ্বাস এত গ্রো করে যে আমি ভাবি যে ড্রোন ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস যেটা লাস্ট ইয়ার রেজাল্ট দিল, এটাতেও বোধহয় আমি কোনো একটা ভালো কিছু করতে পারবো। তাহলে আমি বলতে পারতাম যে প্রথম বাংলাদেশি হিসাবে হ্যাট্রিক করেছি আমি সিএনআর 3টা অ্যাওয়ার্ড পাচ্ছি। তো যাই হোক, আমি এই দুইটা নিয়ে সন্তুষ্ট, এবং এটা আমার জন্য আসলে একটা ড্রিম ছিল সিএনআতে পার্টিসিপেট করাটা। স্যার, আজকে 19 আগস্ট এবং এই দিনটি হচ্ছে বিশ্ব আলোকচিত্র দিবস। এই দিনটির তাৎপর্য আপনার কাছে শুনতে চাই। আসলে আলোকচিত্র ছবি আমরা কেন তুলি? ছবি তো আমরা একটা সুন্দর মোমেন্ট ক্যামেরা বন্দি করে রাখি, বাট বিষয়টা তো ওখানেই শেষ না। আপনি যদি ইতিহাসের দিকে তাকান,
জি। ইতিহাস কিন্তু রচয়িতা যিনি তিনি রচনা করেন, কিন্তু আসলে আমরা দেখেছি যে নির্মোহভাবে ইতিহাস রচনা করাটা খুব টাফ। প্রত্যেকের একটা ভিশন থাকে, সেই ভিশন থেকে কিন্তু ইতিহাস সে রচনা করে। জি। কিন্তু একজন আলোকচিত্রী যখন ছবি তোলেন, সে কিন্তু সামনে যেটা দেখছেন সেটাই উনি তুলে ফেলছেন। এটাকে কিন্তু আপনি এখন হয়তো টেকনোলজির কারণে আপনি অনেক পরিবর্তন বা অনেক কিছু করে ফেলতে পারেন, বাট আমরা অনেক আগে যদি ফিরে যাই তখন কিন্তু আলোকচিত্র কথা বলে, আলোকচিত্র কিন্তু আপনি চেঞ্জ করতে পারেননি। এটা শুধু যে একটা সময় সুন্দর মোমেন্ট বন্দি করে তাই না, এটা ইতিহাসকে সংরক্ষণ করে। এটা হচ্ছে মানুষের জীবনকে এবং ওই সময়কার যে ঐতিহ্য বা সংস্কৃতি সেটাকেও বন্দি করে রাখে। তো সেই ক্ষেত্রে যদি আপনি দেখেন, আমি নিজেও তো ছবি তুলি, আজকে বিশ্ব আলোকচিত্র দিবস, আমি শুক্র শনিবার ছবি তুলি এবং আমি একজন ফ্রিল্যান্স ফটো জার্নালিস্ট হিসেবে আমার ছবি বিভিন্ন জায়গায় পাবলিশড হয়েছে। কেন হয়েছে? কারণ আমি আমার ছবি তোলার ক্ষেত্রে দেখছি এই যে ডকুমেন্টারি ফটোগ্রাফি বা ফটো জার্নালিজমের জায়গাটাতে যখন গিয়েছি, কোথাও ধরেন আগুন লেগেছে কোনো একটা বস্তিতে, পরের দিন সকালে এখানকার জীবনযাত্রা ক্যাপচার করার জন্য গিয়েছি। হ্যাঁ, এগুলি কিন্তু শক্তিশালী এভিডেন্স। হ্যাঁ, আজকে শরণার্থী সমস্যার কথা আন্তর্জাতিকভাবে আমি যদি বলি, সেই যে সিরিয়ায় যে শরণার্থী সমস্যা হয়েছিল, যেখানে একটা ছেলে আয়লান কুর্দি নামে সাগরের পাশে ভেসে আসছিল, তখনও কিন্তু ইউরোপিয়ানরা তাদের দরজা খুলে দিতে এতটা ইন্টারেস্টেড ছিল না। কিন্তু নীলুফার দেমি নামে একজন সাংবাদিক যখন ওই ছবিটা তুলেন, তখন কিন্তু মানে বিবেক যেটাকে বলে বা মিডিয়া যেটাকে বলে, তাদের হচ্ছে মনস্তত্ত্বে একটা ধাক্কা লাগে এবং তখন কিন্তু এই সিরিয়া শরণার্থীদের জন্য তাদের দরজা খুলে যায়। সো এই যে দিকগুলা, ফটোগ্রাফি একটা বলে না যে হাজার শব্দের চেয়ে বেশি কথা বলে, বা ফটোগ্রাফির যে শক্তি সেটা কিন্তু বারবার প্রমাণিত হয়েছে। যে কোনো রিটেন এভিডেন্সের অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু তার সাথে একটা ফটোগ্রাফ থাকলে সেটা আরো শক্তিশালী হয়ে যায়। নিশ্চয়ই, নিশ্চয়ই। স্যার, নতুন যারা রয়েছেন আজকের এই বিশেষ দিনে, তাদের জন্য যদি আপনার কোনো পরামর্শ থাকে, যারা নতুন করে শুরু করতে চায়, ক্যামেরা হাতে নিতে চায়? এই ক্ষেত্রে আমার পরামর্শ হবে যে আগে আপনি গোল সেট করেন। সেটা আপনি কি এই ফটোগ্রাফিটাকে আপনার পেশা হিসাবে নেবেন, নাকি আমার মতো একজন শৌখিন আলোকচিত্র বা শখ থেকে প্যাশন হিসাবে নেবেন। যদি আপনি এটাকে পেশা হিসাবে নেন, তাহলে অবশ্যই আপনাকে কোনো প্রাতিষ্ঠানিক পদ্ধতির মাধ্যমে আসতে হবে। বাংলাদেশে এখন ফটোগ্রাফি শেখার জন্য প্রচুর স্কোপ তৈরি হয়েছে। নিদেন পক্ষে আপনি একজন ভালো, বলে না গুরুমুখী বিদ্যা আর্ট কালচার, একজন ভালো গুরুর সংস্পর্শে থাকেন, থেকে তার কাছ থেকে শেখার চেষ্টা করেন। আর যদি মনে করেন যে না, আপনি শখের বসে আপনার নিয়মিত প্রফেশনের পাশাপাশি এটাকে রান করবেন, তাহলে হচ্ছে এখন প্রচুর রিসোর্স আছে, ইউটিউবে আছে, আগেও ছিল, তারপরে গুগল আছে, আবার এখন চ্যাট জিপিটি এসেছে। আপনি যখন যা শিখতে চাইবেন সবকিছু সেখান থেকে শিখতে পারবেন। অযথা হচ্ছে আপনার খুব বেশি অর্থ অপচয়ের আমি মনে করি না কারণ আছে। একদমই তাই। চমৎকার এই বিশেষ দিনে আসলে আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানলাম। অনেক ভালো থাকবেন। ধন্যবাদ আপনাদের দুজনকে।